হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তোমাদের আজকে পরবর্তী ক্লাস, যেখানে আমরা ম্যাথের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স নিয়ে আলোচনা করছিলাম এবং আমরা গতদিন ডাব্লিউবি লেডি কনস্টেবলের মেন্সের যে 2018 সালের কোশ্চেনগুলো ছিল ম্যাথের, তারই কিছু করেছিলাম এবং আজকে তার পরবর্তী পার্ট আমরা করবো। তো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ অবধি পুরোটা দেখবে এবং দেখা শেষে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করে দিও, এবং কোনো রকম যদি তোমাদের সমস্যা থাকে তো সমস্যাটি কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। তো প্রথম কোশ্চেন দেখো কী রয়েছে, কোনো মূলধনের 2 বছরের সরল সুদ 8,400 টাকা ও চক্রবৃদ্ধি সুদ 8,652 টাকা, তাহলে সুদের হার কত? এখানে কি দেওয়া আছে, কোনো টাকার 2 বছরের সরল সুদ দিয়ে দিয়েছে 8,400 টাকা এবং চক্রবৃদ্ধি সুদ দিয়ে দিয়েছে 8,652 টাকা, নিয়ে সময়ও আমাকে দেওয়া আছে যেটা হচ্ছে 2 বছরের, কিন্তু আমার কোনো আসল দেওয়া নেই এবং সুদের হার দেওয়া নেই। আমাকে বার করতে হবে সুদের হার, যেখানে আসলটা দেওয়া থাকছে না। তাহলে প্রথমে আমাকে কি করতে হবে, চক্রবৃদ্ধি এবং সরল সুদ যে দুটো রয়েছে তার অর্থ নিশ্চয়ই তোমরা প্রত্যেকেই জানো, কোনটাকে সরল সুদ এবং কোনটাকে চক্রবৃদ্ধি সুদ বলা হয়। সে দুটোর মধ্যে পার্থক্য, অর্থাৎ চক্রবৃদ্ধিটা সবসময় অবভিয়াসলি বেশি হবে আর সরল সুদটা কম হবে, তাই দুটোর মধ্যে ডিফারেন্স বা পার্থক্যটা কত হবে সেটা আমাকে বার করতে হবে। পার্থক্য কত হবে, 8,652 মাইনাস 8,400, যেটা থেকে বিয়োগ করলে দেখো পাবো আমরা 252 টাকা। এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের মধ্যে ডিফারেন্স। এবার আমরা কি হচ্ছে সরল সুদ কত হয়েছিল সেটা আমরা দেখব 8,400 টাকায়। তাহলে 8,400 টাকা যখন সরল সুদ হয় তখন চক্রবৃদ্ধির সাথে পার্থক্য হয় তার 252 টাকা। তাহলে 1 টাকায় কত, 100 টাকায় কত? 1 টাকাটা লেখার দরকার নেই, একদম ডিরেক্টলি 100 টাকায় কত পার্থক্য সেটা তোমরা বার করবে। তাহলে কি হবে, 100/8,400 ইন্টু 252, ঠিক আছে? শূন্য দুটি কেটে দাও ফার্স্টেই, 252/84, যেটা কত দিয়ে কাটবে দেখো, 3 দিয়ে কেটে যাবে ডিরেক্টলি, 3। তাহলে কি হচ্ছে, যখন আসল সরল সুদ হচ্ছে 100 টাকা তখন চক্রবৃদ্ধি সুদ হচ্ছে, সুদের মধ্যে পার্থক্য হচ্ছে 3 টাকা। এবার আমার এখানে সময় কত দেওয়া আছে, 2 বছরের, অর্থাৎ যে ডিফারেন্সটা রয়েছে সেটাকে তুমি 2 দিয়ে গুণ করে দাও, তাহলে হচ্ছে 3 2 6, যেটা হচ্ছে তোমার মোট সুদের হার ছিল। অতএব অপশন সি হচ্ছে এটির সঠিক উত্তর, 6%। তাহলে কি করতে হবে, এটা শর্ট ট্রিক্স একটা, যখন তোমাদের সরল সুদ আর এবং চক্রবৃদ্ধি সুদ উভয়ই দেওয়া থাকবে তখন তাদের মধ্যে ডিফারেন্স বা পার্থক্যটা তোমরা বার করবে। বার করার পর সরল সুদের খাতিরে বা সরল সুদের ক্ষেত্রে এটা পার্থক্য হয়েছে, তাহলে 100 ক্ষেত্রে কত পার্থক্য, এবার যা ইয়ার দেওয়া থাকবে বা সময় দেওয়া থাকবে তার সাথে সেই পার্থক্যটাকে গুণ করে দেবে, তাহলে আমরা পেয়ে যাব সরল সুদ, যেটি হচ্ছে 6%। অপশন সি হচ্ছে এটির সঠিক উত্তর। পরবর্তী অঙ্ক দেখো কি রয়েছে, দুটি ট্রেন, একটি হাওড়া থেকে পাটনার অভিমুখে এবং অপরটি পাটনা থেকে হাওড়ার অভিমুখে একই সময়ে রওনা হলো। সাক্ষাৎকারের পর তারা যথাক্রমে 9 ঘন্টা ও 16 ঘন্টা পর গন্তব্যস্থানে পৌঁছায়। তাহলে ট্রেন দুটির গতিবেগের অনুপাত কত সেটা আমাকে বার করতে হবে। ধরে নাও এটা হচ্ছে হাওড়া আর এটা হচ্ছে পাটনা, এখান থেকেও যখন একটা ট্রেন বেরোলো এখানেও ঠিক সেই টাইমে একই সময় ট্রেনটি ছাড়লো। এবার মাঝখানে তো তাদের কোথাও না কোথাও তো দেখা হবে, ধরো এরকম একটা পজিশনে দেখা হলো, ঠিক আছে? যখন এখানে পৌঁছালো, কারণ দুজনেই গতিবেগ সমান নয় সেটা তোমরা জানছো, তাহলে ও তখন এখানে আসবে, ঠিক আছে? এবার এখানে যখন দেখা হলো, দেখা হওয়ার পর এই ট্রেনটি বা এই ট্রেনটির সময় লাগলো 9 ঘন্টা এখানে পৌঁছাতে, আর এই ট্রেনটির এখানে পৌঁছাতে সময় লাগলো 16 ঘন্টা, সেটা আমাদেরকে বলে দিয়েছে। তাহলে আমাকে বার করতে হবে এই এ ট্রেন এবং বি ট্রেন এই দুটির গতিবেগের অনুপাত কত। তো এটা যদি তুমি ম্যাথ যেটা একদম নিয়ম সেই নিয়মে করতে চাও তো সেটা অনেকখানি বড় হবে, তুলনামূলক আপেক্ষিক গতি অনেক কিছু বার করতে হবে। সেক্ষেত্রে দেখো, এক্ষেত্রে যার সময় কম লাগছে তার মানে কি তার গতিবেগ বেশি, অর্থাৎ সাক্ষাৎকারের পর সময় কার কম লাগছে, এ ট্রেনটির এই পাটনাতে পৌঁছাতে 9 ঘন্টা সময় লাগছে, তাহলে কি এর গতিবেগ বেশি, কারণ এ বেশি পথ অতিক্রম করে চলে গেছে। অন্যদিকে বি ট্রেনটি দেখো 16 ঘন্টা সময় লাগছে হাওড়া এসে পৌঁছাতে সাক্ষাৎকারের পর, তার মানে এর গতিবেগ কম। যদি এরকম হয়ে থাকে বা এরকম তোমাদের অঙ্ক দেওয়া থাকে, তাহলে যার গতিবেগ বেশি অর্থাৎ যার ঘরে কম সময় লাগছে যেতে পৌঁছাতে সেটা পরবর্তীতে বা দ্বিতীয় ট্রেনটির ক্ষেত্রে, আর যেটা বেশি রয়েছে অর্থাৎ বি এর যেটা সময় লাগছে 16 ঘন্টা সেটা প্রথমটা ক্ষেত্রে, অর্থাৎ 16 আর 9 মানে হচ্ছে এইটা হচ্ছে এ, এইটা হচ্ছে বি। যেটা দেখো বি এর সময় লেগেছিল 16 ঘন্টা, এর সময় লেগেছিল 9 ঘন্টা, সেটা a/b মানে হচ্ছে √16 √9। এইটা হচ্ছে তোমাদের ফর্মুলা বা এটা হচ্ছে তোমাদের শর্ট নিয়ম। তাহলে আমরা কি পাচ্ছি, 4:3।
তাহলে এ ট্রেন এবং বি ট্রেন এই দুটি গতিবেগের অনুপাত হচ্ছে 4:3। কীভাবে পাবো? খুবই ইজি। যে সময়টা দেওয়া আছে সাক্ষাৎকারের পর, যার কম সময় লাগছে গন্তব্যস্থানে পৌঁছাতে অর্থাৎ তার গতিবেগ বেশি, আর যার বেশি সময় লাগছে তার গতিবেগ কম, তো সেক্ষেত্রে কেবলমাত্র উল্টে যাবে এবং আন্ডার রুট হয়ে যাবে। তাহলে যেটা আমরা পাবো সেটা হচ্ছে সেই ট্রেন দুটির গতিবেগের অনুপাত, যেটা আমরা এখান থেকে পেলাম। প্রথম ট্রেন এবং দ্বিতীয় ট্রেনের গতিবেগের অনুপাত হচ্ছে 4:3। অতএব অপশন ডি হচ্ছে এটির সঠিক উত্তর। পরবর্তী অঙ্ক দেখো কি রয়েছে। এ একটি কাজ 10 দিনে এবং বি সেই কাজ 15 দিনে করতে পারে। সি এর সাহায্যে তারা 5 দিনে কাজটি সম্পূর্ণ করবে। যদি কাজটির জন্য তারা 8,790 টাকা পেয়ে থাকে, তবে বি কত টাকা পাবে? এইরকম অঙ্ক সাধারণত আসে না পরীক্ষায়, কারণ এটা একটু প্যাঁচালো বা বুঝতে তোমাদের অনেক সমস্যা হতে পারে। ঠিক আছে, কি বলে দিয়েছে? এ একটি কাজ 10 দিনে কমপ্লিট করে, আবার সেই কাজটি বি করে 15 দিনে কমপ্লিট। এবার তারা দুজনাই যদি সি এর সাহায্য নেয়, অর্থাৎ যেখানে এও কাজ করছে বিও কাজ করছে, আবার সি এসে তাদের সাথে যোগদান করছে, তাহলে সেই কাজটি তারা 5 দিনে শেষ করতে পারে। এবং কাজের শেষে তারা যদি মোট 8,790 টাকা পেয়ে থাকে, তাহলে তার মধ্যে বি কত টাকা পাবে? এক্ষেত্রে কি করতে হবে? দেখো, এর ইন্ডিভিজুয়াল অর্থাৎ ব্যক্তিগত কর্মক্ষমতা দেওয়া আছে যে সে 10 দিনে কাজটিকে কমপ্লিট করে। বি এরও পার্সোনাল বা ব্যক্তিগত কর্মক্ষমতা দেওয়া আছে যে সে 15 দিনে কাজটিকে কমপ্লিট করে। কিন্তু সি এর কোনো রকম ব্যক্তিগত কর্মক্ষমতা দেওয়া নেই। সি এর যেটা দেওয়া আছে সেটা হচ্ছে এ এবং বি দুজনের সাথে, ঠিক আছে, অর্থাৎ তিনজনের একসাথে তারা 5 দিনে শেষ করে। তাহলে আমাকে প্রথমে বার করতে হবে কি সি এর কাজ। দেখো এটা কি হচ্ছে, অর্থাৎ আমরা বলতে পারি তো যে এ কাজটি একদিনে করে 1/10 অংশ, অনুরূপভাবে বি একদিনে করে 1/15 অংশ। আবার তিনজন যারা যখন তারা একসাথে করছে তখন তারা 5 দিনে যেহেতু শেষ করছে, তখন এ বি সি তিনজন মিলে একদিনে করছে কত? 1/5 অংশ, 1/5 অংশ। তাহলে আমি 3টে এখান থেকে পেলাম। এবার এইটা হচ্ছে দেখো এ বি সি তিনজনার মিলে তো কার কর্মক্ষমতা, এটা হচ্ছে এর ব্যক্তিগত, এটা হচ্ছে বি এর ব্যক্তিগত। তাহলে এই তিনটের মিলিত ক্ষমতা থেকে যদি এ আর বি এই দুটোর বিয়োগ করে দিই আমরা, তাহলে আমরা পেয়ে যাব শুধুমাত্র সি এর ক্ষমতা। সেটাই আমরা বার করব। তাহলে সি এর কাজ করার ক্ষমতা সমান 1/5 মাইনাস এর কর্মক্ষমতা একদিনের প্লাস বি এর একদিনের কর্মক্ষমতা। তাহলে আমরা পেয়ে যাব সি এ একদিনে কতটা কাজ করে। এখান থেকে কি করব? প্রথমে এই ভিতরে ভগ্নাংশের যোগ যেটা রয়েছে সেটা করে দেব। কি করতে হয়? হরের লসাগু করতে হয়। 10 আর 15 লসাগু হবে 30। তাহলে 1/5 মাইনাস 30, এখানে থাকবে 3 প্লাস 2, মানে হয়ে যাবে 1/5 মাইনাস 5/30। এই ক্ষেত্রেও লসাগু থাকবে 30, এখানে থাকবে 6 মাইনাস 5 সমান হচ্ছে 1/30। অর্থাৎ আমরা কি পেয়ে গেলাম? সি একদিনে কাজ করছে 1/30 অংশ, অর্থাৎ সি এর ওই কাজটি করতে সময় লাগবে 30 দিন। ঠিক আছে, এটা হচ্ছে সি এর ক্ষমতা। তাহলে এবার কি করব আমরা? এ বি এবং সি তিনজনেরই কাজের অনুপাত বার করবো যে তারা কিভাবে কাজ করছে। এ ইস টু বি ইস টু সি। এ কি করছিল? 1/10 একদিনে, বি করছিল 1/15, সি এরটা বার করলাম 1/30। ঠিক আছে, এই তিনটা আমরা পেয়ে যাচ্ছি। তাহলে দেখো এখান থেকে কি করব? এবার এটা যেহেতু ভগ্নাংশে রয়েছে সেই জন্য এটাকে আমরা সংখ্যাতে নিয়ে আসবো। সংখ্যাতে নিয়ে গেলে কি, এই যে হর 3টে রয়েছে এই 3টে লসাগু করে দাও, সেম একই হবে 30, প্রত্যেককে 30 দিয়ে গুণ করে দাও, যেভাবে আমরা ভগ্নাংশকে তুলি। তাহলে কি হবে? 10 দিয়ে এটা কেটে যাবে 3, এটা কাটবে 2, এটা কাটবে 1। তাহলে আমরা পেয়ে যাচ্ছি 3:2:1। এটা হচ্ছে এ ইস টু বি ইস টু সি এর কর্মক্ষমতা। এবার আমাকে এখানে কার টাকা চেয়েছে? বি এর টাকা চেয়েছে। তাহলে বি এর আনুপাতিক ভাগ আর কত হবে? 2 কি করতে হয়? 3 আর 2 5 আর 1 6। মোট টাকা কত ছিল? 8,790 টাকা। 6 দিয়ে এটা কাটবে, দেখো 6 1 6, 4 6 24, 6 6 36, 6 5 30। তাহলে 1465 ইন্টু 2 মানে হচ্ছে 2930 টাকা, যেটা হচ্ছে বি এর ভাগ বা বি পাবে।
তাহলে 2930 টাকা। অতএব অপশন ডি হচ্ছে এটির সঠিক উত্তর। তাহলে কি করতে হবে বুঝতে পারলে, প্রথমে আমাদেরকে এর কর্মক্ষমতা এবং বি এর কর্মক্ষমতা যেটা দেওয়া রয়েছে এবং তিনজনে মিলে যেটা করছে সেটা, সেখান থেকে আমাকে প্রথমে সি এর কর্মক্ষমতা একদিনে কত সেটা আমাকে বার করতে হবে। বার করার পর এ বি সি তিনটের অনুপাত বার করতে হবে। অনুপাত বার করার পর যেভাবে আমরা আনুপাতিক ভাগাহার করে তার মূলধনের শেয়ার আমরা বার করি, ঠিক সেরকমভাবে আমরা এর আনুপাতিক ভাগহার দিয়ে মূলধনের যেটা লাভ রয়েছে সেটাকে গুণ করে দেবো, বা টাকা যেটা পেয়েছে তাহলেই আমরা পেয়ে যাবো কত টাকা সে পাবে। এক্ষেত্রে বি এর জায়গায় এও থাকতে পারতো, সিও থাকতে পারতো, তাহলে তারটা নিতাম। এক্ষেত্রে বি দিয়েছিল বলে আমরা এটা নিলাম। সি থাকলে হতো 3/6, এ থাকলে 3/6, বি থাকলে হতো 1/6, তাহলে আমরা গুণ করে যেটা পাবো সেটা এক্ষেত্রে বি এর দিয়েছে, যেটা হচ্ছে 2930 টাকা। অপশন ডি হচ্ছে এটির সঠিক। পরবর্তী অঙ্ক দেখো কি রয়েছে, পি এর 1/4 সমান কিউ এর 1/5, তাহলে পি কিউ এর শতকরা কত? অর্থাৎ এখানে একটা সম্পর্ক দেওয়া আছে যে পি এর 1/4 সমান হচ্ছে কিউ এর 1/5 অংশ, তাহলে পি কিউ এর শতকরা কত শতাংশ? তাহলে কি করতে হবে, এখানে এর সম্পর্ক কথার অর্থ জানি আমরা, অর্থাৎ গুণ। তাহলে আমরা সরাসরি এটাকে গুণ করে দেবো, পি ইন্টু 1/4 সমান কিউ ইন্টু 1/5। ঠিক আছে, মানে পেয়ে যাবো p/4 সমান q/5। ওকে, এবার পি কিউ এর শতকরা কত মান, মানে হচ্ছে p/q ইন্টু 100। এটা আমাকে বার করতে হবে, কিউ এর মধ্যে পি কত শতাংশ। ওকে, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাবো, দেখো সেই পি কিউ ফর্মটা, পি আর এখানে কিউটা যদি এদিকে নিয়ে চলে আসি তাহলে পেয়ে যাবো p/q সমান হচ্ছে 4/5। এবার আমরা এখানে লিখে দিতে পারি p/q এর জায়গায় 4/5 ইন্টু 100, তাহলে পেয়ে যাবো 20 ইন্টু 80%। ওকে, তাহলে পেয়ে যাচ্ছি পি কিউ এর 80%। এটা একটা ফর্মুলা। আর 2 নাম্বার রয়েছে যেটার বেশি ভাগ দেওয়া আছে, দেখো কিউ এর 1/5, তাহলে এখানে যেটা দেওয়া আছে কিউ তাকে তুমি 100 ধরে নেবে। ওকে, তাহলে আমাকে পরে শতাংশ বার করতে হবে না, পি এর মান যা বেরোবে সেটাই হচ্ছে তার শতাংশ। তাহলে পি কিউ যদি 100 হয় তাহলে কিউ এর 1/5 অংশ মানে হচ্ছে ইন্টু 1/5 মানে হচ্ছে 20, যেটা সমান হচ্ছে পি এর 1/4 মানে হচ্ছে p/4, বা p/4 সমান হচ্ছে 20, মানে p সমান হচ্ছে 80। তাহলে এটা যেহেতু আমি 100 ধরেছিলাম, তাহলে এটা আলাদা করে শতাংশ বার করা দরকার নেই, এটা আমরা সরাসরি পার্সেন্ট লিখে দিতে পারি। তাহলে পেয়ে যাচ্ছি আমরা অপশন ডি 80%। তুমি যে কোনো মেথডে করতে পারো, যেটা তোমার কাছে সহজ মনে হবে, দুটোই খুবই ইজি। তাহলে কি পাচ্ছি, পি এর 1/4 সমান যদি কিউ এর 1/5 হয় তাহলে পি কিউ এর 80%। অপশন ডি হচ্ছে এটির। পরবর্তী অঙ্ক দেখো কি রয়েছে, 20 বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত 4:1, 4 বছর পর তাদের বয়সের অনুপাত 2:1, তাহলে পুত্রের বর্তমান বয়স কত? এটা আমাকে বার করতে হবে। দুটো সম্পর্ক দেওয়া আছে, একটা হচ্ছে বর্তমান থেকে 20 বছর পূর্বে পিতা এবং পুত্রের বয়সের অনুপাত বলে দিয়েছে 4:1, এবং বর্তমান থেকে 4 বছর পরে পিতা এবং পুত্রের বয়সের অনুপাত দিয়ে দিয়েছে 2:1। তাহলে আমাকে বর্তমানে পুত্রের বয়স কত সেটা আমাকে বার করতে হবে। কি করব, এখানে 20 বছর পূর্বে বয়সের অনুপাত দেওয়া আছে 4:1, তো তখনই আমরা ধরে নেব যে পিতার বয়স হচ্ছে 4x এবং পুত্রের বয়স হচ্ছে x। এটা হচ্ছে কখন, 20 বছর পূর্বে, 20 বছর পূর্বে এই অনুপাতটা ছিল। তাহলে বর্তমান বয়স কত হবে, যদি পিতার বয়স 4x হয় তাহলে 4x প্লাস 20, কারণ 20 বছর আগেকার রয়েছে এটা, আর এর হবে x প্লাস 20 এইটা। ওকে, আবার 4 বছর পর কি বলে দিয়েছে, বলে দেওয়া আছে 2:1। তাহলে এটা যদি আমি বর্তমানে থেকে 4 বছর পর যদি আমরা বয়স বাড়াই, তাহলে 20 বছর সংখ্যা রেখা তোমরা জানো, যদি এটা 0 হয় এদিকে 20 বছর -20 থাকে, এদিকে +4 থাকে, তাহলে টোটাল ডিফারেন্স যেটা হচ্ছে সেটা হচ্ছে কত, 24 বছরের। অর্থাৎ এখান থেকে 4 বছর পর মানে হচ্ছে 24 বছরের ডিফারেন্স। তাহলে আমরা এখান থেকে বর্তমান বয়সটা যেখানে করেছি, তাহলে 4 বছর পর বয়স কত হবে এটা আমি আবার বার করে দিচ্ছি। তাহলে 4x প্লাস 20 জায়গায় আরও 4 যোগ মানে হচ্ছে 24, আর এটা হবে x প্লাস 24, যেটার অনুপাত মান 2:1। এই হচ্ছে আমাদের শর্ত। খুবই ইজি একটা অঙ্ক, খুবই সহজেই হয়ে যাবে। এর বেশি শর্টকাট আছে, শর্টকাট করতে গেলে তোমাদের বেশি ঝামেলা, উল্টে ভুল করে ফেলবে। ঠিক আছে, কিন্তু এটা কি হচ্ছে, খুবই ইজি এবং মোটেও বেশি টাইম লাগে না। তাহলে কি পাচ্ছি আমি সমস্যাটা, এটা হচ্ছে আমার সমস্যা। তাহলে আমরা এখান থেকে কি পেয়ে যাব, 4x প্লাস 24 বাই x প্লাস 24 ইকুয়াল টু 2/1। এখানে কোনাকুনি গুণ করে দাও, 4x প্লাস 24 ইকুয়াল টু 2x
প্লাস 48 বা এই 2x এদিকে এসে বিয়োগ হয়ে যাবে, থাকবে 2x সমান এই 24 এদিকে 48 থেকে বিয়োগ হয়ে যাবে, থাকবে 24। তাহলে x ইকুয়াল টু পেয়ে যাবো 12। ওকে, এইটা কখন এক্স আমি ধরেছিলাম কখনকার, পুত্রের বয়স 20 বছর আগেকার, তাহলে বর্তমানে তার সাথে আরও 20 যোগ হবে, মানে বর্তমান বয়স যদি আমি বার করি যেটা আমার চেয়েছে, তাহলে হচ্ছে এর সাথে 20 বছর আগের বয়সের সাথে আবার 20 বছর যোগ, মানে হচ্ছে 32। অতএব অপশন সি হচ্ছে এটির সঠিক উত্তর, যে 20 বছর পূর্বে পিতা এবং পুত্রের বয়সের অনুপাত যদি 4:1 হয় এবং 4 বছর পর তাদের বয়সের অনুপাত যদি 2:1 হয়, তাহলে পুত্রের বর্তমান বয়স হচ্ছে 32 বছর। অপশন সি হচ্ছে এটির সঠিক উত্তর। পরবর্তী অঙ্ক দেখো কি রয়েছে, 1 গ্লাস শরবতে সিরাপ ও জলের অনুপাত 5:3। ওই শরবতের কত অংশ তুলে নিয়ে পরিবর্তে সমপরিমাণ জল ঢাললে নতুন শরবতে অর্ধেক সিরাপ ও অর্ধেক জল থাকে। অর্ধেক সিরাপ এবং অর্ধেক জল বলতে অনুপাতটা 1:1 হবে। ঠিক আছে, তাহলে আমার কি দেওয়া আছে, 1 গ্লাস শরবত দেওয়া আছে, যেখানে সিরাপ এবং জলের অনুপাত বলে দিয়েছে 5:3, এবং দেখতে পাচ্ছি আমরা যে সিরাপের পরিমাণ বেশি আছে, জলের পরিমাণ কম আছে, এবং আমাকে বার করতে হবে কি কতটা পরিমাণ জল যদি আমরা তুলে নিই এবং তার পরিবর্তে যদি আমরা জল ঢালি, তাহলে সিরাপ এবং জলের অনুপাত সমান হবে। তাহলে এই ক্ষেত্রে যদি এই ধরনের কোনো সমস্যা থাকে, সেক্ষেত্রে একটা শর্ট তোমাদের ট্রিক্স আছে বা শর্ট একটা সূত্র আছে, যে সূত্রটা আছে যদি সমান বার করতে বলে এখানে সিরাপ এবং অর্ধেক শরবত সিরাপ এবং অর্ধেক জল থাকবে সেরকম, তাহলে হচ্ছে হাফ ইন্টু এক্স মাইনাস ওয়াই বাই এক্স। এবার এক্স আর ওয়াই কি সেটা আমি বলে দিই। এক্স হচ্ছে যার অনুপাত বেশি সেটা, আর ওয়াই হচ্ছে যার অনুপাত কম সেটা। তাহলে কি করবে, এখানে সরাসরি বসিয়ে দেবো হাফ ইন্টু কার অনুপাত বেশি আছে, সিরাপের কত 5, তাহলে 5 মাইনাস জলের কত আছে 3 যেটা কম, বাই এক্স মানে হচ্ছে বড়টা অর্থাৎ 5। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাবো বিয়োগ করলে হাফ ইন্টু 2/5, তাহলে 2 কেটে যাবে, সমান হচ্ছে 1/5 অংশ। অর্থাৎ অপশন ডি হচ্ছে এটির সঠিক উত্তর, যে 1 গ্লাস শরবতে যদি সিরাপ এবং জলের অনুপাত থাকে 5:3, তাহলে সেই সিরাপটির 1/5 অংশ তুলে নিয়ে তার পরিবর্তে যদি আমরা সমপরিমাণ জল ঢালি, তাহলে সেই শরবতের অর্ধেক সিরাপ এবং অর্ধেক জল হবে, বা জল এবং সিরাপের অনুপাত 1:1 হবে। অপশন ডি হচ্ছে এটির সঠিক উত্তর। পরবর্তী অঙ্ক দেখো কি রয়েছে, একটি সংখ্যার সাথে তার 1/4 অংশ যোগ করলে 30 হয়, সংখ্যাটি কত? এই এত সোজা অঙ্ক তোমরা প্র্যাকটিস করার প্রয়োজন পড়বে না। কি করতে হবে, এখানে একটি সংখ্যা দিয়ে দিয়েছে, বলেছে তার সাথে তার 1/4 অংশ যদি আমরা যোগ করি তাহলে যোগফল আমরা পাবো 30, তাহলে সংখ্যাটি কত সেটা আমাকে বার করতে হবে। এটা দুটো মেথড দেখায়, একটা হচ্ছে ধরে নাও সংখ্যাটি হচ্ছে এক্স, তাহলে তার সাথে তারই 1/4 অংশ মানে হচ্ছে x/4 যোগ করলে আমরা 30 পাবো, মানে এখান থেকে 4x প্লাস x/4 সমান 30, বা 5x সমান হচ্ছে 120, বা x সমান হচ্ছে 24। এক চান্সে আমরা পেয়ে যেতে পারি এইভাবে। আর একটা পাবো আমরা যেখানে x ধরার প্রয়োজন পড়বে না। সেটা কীরকম, একটি সংখ্যার সাথে তার 1/4 অংশ বলেছে, মানে সংখ্যাটি ধরতে হবে পুরোপুরি আর তার সাথে তার 1/4 অংশ। সংখ্যাটি মানে কি, 4/4 অংশ প্লাস 1/4 অংশ, মানে আমরা বলতে পারি যে 5/4 অংশ, 4 ভাগের 5 ভাগ। তাহলে সেই 5 ভাগ মানে হচ্ছে 30, তাহলে 4 ভাগ মানে হচ্ছে কত, তাহলে কত 4/5 ইন্টু 30, 6 সমান হচ্ছে 24। এভাবে তোমরা বার করতে পারো, যেখানে এক্স ধরার প্রয়োজন পড়বে না। তুমি এক্স ধরেও করতে পারো, বড় মোটেও নয়। অনেকে কমেন্ট করেছিল, দেখলাম যে সব কিছুতে এক্স কেন ধরছো, কারণ এক্স ধরে করতে আমাদের অনেক বেশি সুবিধা হয়। না ধরেও করতে পারো সব ক্ষেত্রেই, নিশ্চয়ই প্রত্যেকটা যেখানেই আমরা এক্স ধরে করতে পারি পাটিগণিতের অঙ্ক, সেখানে এক্স না ধরেও আমরা করতে পারবো। কিন্তু এক্ষেত্রে দেখো এটা তুমি বুঝতে একটু সমস্যা হতে পারে, যে পূর্ণ সংখ্যা মানে কি 4/4, 4-এর মধ্যে 4, যেহেতু এখানে 4 দিয়েছে হর, তাই আমি এখানেও 4 নেব। আর এখানে বলছে তার সাথে তার 4-এর 1/4 অংশ, সেই দুটোকে যোগ করে দেবে, যোগ করলে আমরা কি পাবো 5/4 অংশ, মানে 4 ভাগের 5 ভাগ, মানে 5 ভাগ হচ্ছে 30, তাহলে 4 ভাগ কত সেটা আমাকে বার করতে হবে। সোজাসুজি নিয়ম, যেক্ষেত্রে আমরা পেয়ে যাবো 24। অতএব অপশন এ হচ্ছে এটির সঠিক উত্তর। পরবর্তী অঙ্ক দেখো কি রয়েছে, কয়লার মূল্য 25% বাড়ালে কয়লার জন্য ব্যয় বৃদ্ধি না করে গৃহস্থকে কয়লার ব্যবহার কত শতাংশ কমাতে হবে? সরি, এখানে ব্যয় বানান ভুল। ঠিক আছে, তো কি বলে দিয়েছে যে কয়লার মূল্য যা ছিল তার থেকে 25% দাম বেড়ে গেছে, কিন্তু আমরা যদি খরচ না বাড়াতে চাই, অর্থাৎ আমি কয়লার পিছনে যত টাকা খরচা করছিলাম তত টাকাই খরচা রাখবো, তাহলে আমাকে ব্যবহার কত শতাংশ কমাতে হবে। অর্থাৎ আমি প্রথমে যদি 100 ইউনিট কয়লা ব্যবহার করে থাকি,
তাহলে বা 100 টাকার কয়লা ব্যবহার করে থাকি, বর্তমানে তার মূল্য হচ্ছে 125 টাকা, কারণ বলে দিয়েছে হিসাবে 25% বেড়ে গেছে। তাহলে হয়ে গেছে সেটা 125 টাকা, কিন্তু আমি তো 100 টাকার বেশি খরচা করব না বা করতে চাইছি না, তার মানে আমাকে কত টাকা খরচা কমাতে হবে, -100, মানে হচ্ছে 25 টাকা। তাই তো, কত টাকায় 25 টাকা খরচা কমাতে হবে আমাকে, 125 টাকার কয়লার ক্ষেত্রে আমাকে 25 টাকা খরচা কমাতে হবে, অর্থাৎ 125-এর ক্ষেত্রে আমাকে 25 টাকার খরচা কমাতে হবে। তাহলে শতাংশে বার করতে বলেছে, 100 টাকায় আমাকে কত টাকা কমাতে হবে। তাহলে কি পাচ্ছি এখান থেকে, 100/125 × 25, 25 5 5 20, মানে হচ্ছে 20%। অপশন ডি হচ্ছে এটির সঠিক উত্তর। তো এই অঙ্কটা দেখবে পরীক্ষাতে গুরুত্বপূর্ণ খুবই, কয়লার জায়গায় তোমাদের চিনি থাকে, চাল থাকে, গম থাকে, তেল থাকে, যা খুশি দিয়ে চলে আসে অনেক সময় অঙ্কটা, যে এত % বেড়ে গেছে, কিন্তু তার ব্যবহার আমরা কতটা কমালে তার জন্য খরচ আমাদের বাড়বে না। এখানে অপশন ডি হচ্ছে এটি সঠিক উত্তর, যে যদি কয়লার মূল্য 25% বেড়ে দেয় এবং আমরা যদি ব্যয় বৃদ্ধি না করে গৃহস্থকে কয়লার ব্যবহার কত শতাংশ কমাতে হবে না করতে চাইলে, তাহলে হচ্ছে 20%। তাহলে গৃহস্থকে 20% ব্যয় কমাতে হবে, যাতে আমাদের ব্যবহার কমাতে হবে, যাতে ব্যয় না বৃদ্ধি পায়। অপশন ডি হচ্ছে এটির সঠিক উত্তর। আজকের শেষ অঙ্ক দেখো কি রয়েছে, অর্থাৎ এই কোশ্চেনের শেষ অঙ্ক, যে কিছু টাকা 7 বছরে সুদে আসলে 7,100 টাকা এবং 4 বছরে 6,200 টাকা হয়, তাহলে টাকার পরিমাণ কত? এইরকম অঙ্ক তোমাদের মনে হচ্ছে আমার যে ক্লাসে বিগত কোনো এক ক্লাসে হয়ে গেছে, যে কিছু টাকা বলে দিয়েছে, অর্থাৎ 7 বছরের সুদ প্লাস আসল কত আছে, 7,100, আবার 4 বছরের সুদ প্লাস আসল কত দেওয়া আছে, 6,200। এবার যদি আমরা এখান থেকে বিয়োগ করে দিই, তাহলে সুদটা দেখো বাড়বে বা কমবে 4 বছরের সাপেক্ষে, 7 বছরের সাপেক্ষে, কিন্তু আসল যা ছিল তাই তো থাকবে। তাহলে এবার যদি আমরা দুটোকে বিয়োগ করে দিই, তাহলে আমরা পেয়ে যাব, আসলটা দেখো পুরোপুরি কেটে যাবে এবং আমরা পেয়ে যাব 3 বছরের সুদ কত হচ্ছে, 900 টাকা বিয়োগ করে। ঠিক আছে, 3 বছরের সুদ আমি পেয়ে যাচ্ছি 900 টাকা। এখান থেকে আমি পাবো 1 বছরের সুদ 900/3 = 300 টাকা। তাহলে 1 বছরের সুদ যদি 300 টাকা হয়, এবার তুমি যে কোনো সাপেক্ষে করতে পারো, 4 বছরের বা 7 বছরের যে কোনো একটা বার করতে পারো, কোনো সমস্যা নেই। আমি যদি 7 বছরের বার করি, তাহলে 7 বছরের সুদ কত হবে, 7 × 300, মানে হচ্ছে 2,100 টাকা। সুদে আসলে কত ছিল, 7,100 টাকা। অতএব আসল 7,100 - 2,100 = 5,000 টাকা। অনুরূপে তুমি 4 বছরের ক্ষেত্রে দিয়েও বার করতে পারতে। 3 বছরে 1 বছরের সুদ হচ্ছে 300 টাকা, তাহলে 4 বছর হচ্ছে 4 × 3 = 1200 টাকা। তাহলে 4 বছরের সুদ আসলে হচ্ছে 6,200 টাকা, 6,200 থেকে 1200 বাদ দিলেও তুমি 5,000ই পাবে, যেটা হচ্ছে আসল। অতএব অপশন এ হচ্ছে এটির সঠিক উত্তর, যে কিছু টাকা যদি 7 বছরের সুদে আসলে 7,100 টাকা এবং 4 বছরে 6,200 টাকা হয়, তাহলে টাকার পরিমাণ হচ্ছে 5,000 টাকা। অপশন এ হচ্ছে এটির সঠিক উত্তর। আজকে তোমাদের এখানেই WB লেডি কনস্টেবল মেন্স 2018 যে কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করছিলাম, তার শেষ পার্ট এটাই, এবং এখানে তোমাদের সেই কোশ্চেনগুলো শেষ হয়ে গেল। যদি কোনো সমস্যা থাকে, সেই সমস্যাগুলো তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, এবং ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের শেয়ার অবশ্যই করে দিও। থ্যাংক ইউ।